তখন গভীর রাত, চারপাশটা যেন এক অদ্ভুত ও গা ছমছমে নিস্তব্ধতায় ঘেরা। সময়টি ছিল ১৯৮১ সালের ৩০শে মে। ভোরের আলো ফুটতে তখনও কিছুটা সময় বাকি। চট্টগ্রামের পাহাড় বেষ্টিত সার্কিট হাউজের অন্ধকারাচ্ছন্ন বারান্দাটি কুয়াশা আর ধুলোর চাদরে ঢাকা পড়েছিল। কিন্তু সেই মুহূর্তে কারো পক্ষে ধারণা করা সম্ভব ছিল না যে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই নীরবতা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। রচিত হতে যাচ্ছে এই ভূখণ্ডের ইতিহাসের এক অত্যন্ত কলঙ্কিত ও রক্তস্নাত অধ্যায়। চলুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষটির একেবারে ভেতরে যাওয়া যাক, যেখানে ঘড়ির কাঁটার শব্দের চেয়েও মানুষের হৃদস্পন্দন অনেক বেশি তীব্র হয়ে উঠেছিল। সেদিনের সেই নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের শেষ মুহূর্তের একটি শিউরে ওঠার মতো বিবরণ আজ মানুষের মনকে নাড়া দিয়ে ওঠে। তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়ার কক্ষের দরজার ঠিক বাইরে সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়েছিলেন তৎকালীন মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলেম উদ্দিন। এই মেজর মোজাফফরকে অতি সম্প্রতি ডিবি পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে তখনকার দৃশ্যটি ছিল সত্যিই অবিশ্বাস্য। লৌহ মানব হিসেবে পরিচিত মেজর মোজাফফর তখন তীব্র ভয়ে কাঁপছিলেন। তার চোখে মুখে আসন্ন বিপদের স্পষ্ট আতঙ্ক ফুটে উঠছিল। অপরদিকে ক্যাপ্টেন মোসলেম উদ্দিন তখন রাষ্ট্রপতিকে আশ্বস্ত করার জন্য এক শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সে বেশ নিচু এবং কম্পিত গলায় বলছিল, স্যার, আপনি বিন্দুমাত্র আতঙ্কিত হবেন না, এখানে ভয়ের কোনো কারণ নেই। ভাবলে অবাক হতে হয়, এটি কি তীব্র এক ধোঁকা ছিল? ওই দুই সেনা কর্মকর্তা মোজাফফর ও মোসলেম উদ্দিন তখনও মনে প্রাণে ভাবছিলেন যে তারা জিয়াউর রহমানকে সেখান থেকে কেবল কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য এসেছেন, তার জীবনের আলো চিরতরে নিভিয়ে দিতে নয়। অথচ তাদের ঠিক পেছনেই ওত পেতে ছিল এক নিষ্ঠুর নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিও তখন তাদের একদম পাশে অবস্থান করছিলেন। তবে দেশের রাষ্ট্রপ্রধানের প্রতি তার মনে সামান্যতম দয়া বা শ্রদ্ধাবোধ অবশিষ্ট ছিল না। সে রাষ্ট্রপতিকে নিজের পক্ষে কিছু বলার বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার সুযোগ পর্যন্ত দিল না। মোসলেম উদ্দিনের মুখে সেই সান্ত্বনার বাণী বাতাসেই মিশিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের SMG থেকে এক ঝাঁক উত্তপ্ত বুলেট ছুঁড়ে মারে। বিকট শব্দে গর্জে ওঠে সেই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ঝাঁকে ঝাঁকে সিসার গুলি এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেহের ডান দিকের অংশে একেবারে ঝাঁঝরা করে দেয়। ঘরের প্রবেশদ্বারের ঠিক সামনেই উপুর হয়ে মেঝেতে পড়ে যান দেশের সেই মহান সিপাহ সালার। সার্কিট হাউজের সেই বিলাসবহুল কক্ষের মেঝেটি চোখের পলকে তাজা রক্তের বন্যায় প্লাবিত হয়ে যায়। তবে ঘাতকদের আক্রোশের আগুন সেখানেই শান্ত হয়নি। উন্মত্ত খুনি মতি যেন সম্পূর্ণ বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। সে নিজের তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর ও প্রাণহীন দেহটিকে উল্টে নেয়। এরপর পরম ঘৃণা ও আক্রোশ নিয়ে তার মুখমণ্ডল ও বুকের ওপর SMGর ট্রিগার চেপে ধরে অবিরাম গুলি করতে থাকে, যতক্ষণ না তার পুরো ম্যাগাজিনটি খালি হয়ে যায়। বুলেটের মারাত্মক আঘাতে জিয়াউর রহমানের চেহারা ক্ষতবিক্ষত ও ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন যে কী পরিমাণ ক্ষোভ ও নির্মম আক্রোশ কর্নেল মতি নিজের মনের ভেতরে পুষে রেখেছিলেন। এই জঘন্যতম অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ত্যাগ করে পালিয়ে যায়। প্রস্থানকালে তারা তাদের আহত দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে যায়। পুরো ঘটনাটি ঘটতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর দীর্ঘ 45 বছর পার হয়ে গেছে। গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে প্রচুর জল। ক্ষমতার অলিন্দে বদল এসেছে, পরিবর্তন হয়েছে এই দেশের রাজনীতির প্রেক্ষাপটও। অথচ সেই ট্র্যাজেডির অন্যতম সাজাপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের কোনো খোঁজ মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিশিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় ধুলোয় মিশিয়ে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেরিয়েছে। হয়তো ভেবেছিল কালের গর্ভে চিরতরে হারিয়ে গেছে তার সেই অপরাধের ইতিহাস। কিন্তু প্রকৃতি তার ন্যায় বিচার বাকি রাখেনি। অপরাধীর একটিমাত্র ছোট ভুলেই তার দীর্ঘদিনের সেই নিষিদ্ধ ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সূত্র ধরেই অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত VIP ও সুরক্ষিত এলাকা বনানী DOH-এ এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে লোহার খাঁচায় বন্দি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মোজাফফর হোসেনের এই দীর্ঘদিনের আত্মগোপন ও পালিয়ে থাকার পদ্ধতি যে কোনো আন্তর্জাতিক থ্রিলার কাহিনীর চেয়েও টানটান ও উত্তেজনাকর
ছিল। সে নিজের প্রকৃত পরিচয় সমাজ থেকে পুরোপুরি মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি, গোঁফ, চলাফেরা এবং পোশাক পরিচ্ছদ এনেছিলেন আমূল পরিবর্তন। দীর্ঘ ৪৫ বছর যাবৎ সে নিজের রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন, পরিবার এবং পুরনো চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সাথে সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার জন্য চেনা ও আরামদায়ক পরিবেশ ছিল। তবে এখানে সে নিজেকে একজন অত্যন্ত শান্ত, বয়সবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে জাহির করেছিলেন। নিয়মিত নামাজ পড়তেন, মসজিদে গিয়ে প্রথম কাতারেই তিনি নামাজ আদায় করতেন। প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করা, সব মিলিয়ে সে এমন এক সাধু আবয়ব তৈরি করেছিলেন যা দেখে তার আশেপাশের কেউ দূরতম কল্পনাতেও আনতে পারেনি যে তাদের ঠিক পাশেই চরম শান্তিতে দিন কাটানো এই বৃদ্ধ আসলে এদেশের ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের খুনি। কিন্তু ডিবির গোয়েন্দারা এই প্রায় অসম্ভব কাজটিকে কিভাবে সফল করলেন, এই রোমহর্ষক অভিযানের ভেতরের কাহিনী জানতে চাইলে অভিযানে অংশ নেয়া ডিবির একজন অত্যন্ত বিচক্ষণ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত রূপ ধারণ করতে পারে তার জলজান্ত উদাহরণ এই মোজাফফর। সে নিজের চেহারা, চালচলন, এমনকি পেশা ও ঠিকানা পরিবর্তন করে এতদিন একটি সম্পূর্ণ জাল পরিচয় ধারণ করে বেঁচেছিল। তবে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, প্রকৃতির কোনো না কোনো এক অলিখিত নিয়মে অপরাধী তার অসতর্কতার কোনো না কোনো চিহ্ন রেখে যায়। আর সেই ছোট্ট সূত্রটিকে আঁকড়ে ধরেই ডিবির চৌখস দল এই অসাধ্য সাধন করেছে। গ্রেপ্তারের সেই মূল সূত্রটি ছিল অত্যন্ত চমৎকার ও চমকপ্রদ। ডিবির বিশেষ দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে মোজাফফরের এক মেয়ে বর্তমানে রাজধানীর একটি নামকরা বেসরকারি টেলিকম সংস্থায় কর্মরত আছেন। এই তথ্যটি পাওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা প্রাথমিকভাবে তার মেয়ের কর্মস্থলের ওপর কড়া নজরদারি শুরু করেন। টানা কয়েকদিন ধরে মেয়ের দৈনন্দিন গতিবিধি, তার যাতায়াত এবং তার সাথে যোগাযোগ রাখা সন্দেহভাজন ব্যক্তিদের অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়। এই নিবিড় পর্যবেক্ষণের এক পর্যায়ে গোয়েন্দারা বনানী ডিওএইচএস এর একটি বহুতল ভবনের সন্ধান পান, যেখানে মেয়েটি প্রায়ই যাতায়াত করত। বাড়িটি চিহ্নিত করার পর ডিবির কর্মকর্তা কোনো তাড়াহুড়া করেননি। তারা ছদ্মবেশে দূর থেকে বাড়িটির ওপর সার্বক্ষণিক নজরদারি শুরু করেন। অত্যন্ত সতর্কতার সাথে তারা নিশ্চিত হতে চাচ্ছিলেন যে আসলেই সেখানে ওই পলাতক আসামির উপস্থিতি রয়েছে কিনা, কারণ গোয়েন্দাদের নথিতে মোজাফফরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের উল্লেখ ছিল, আর তা হলো তার নাকের ঠিক নিচে একটি বিশেষ কালো আঁচিল বা তিল সাদৃশ্য দাগ রয়েছে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বুধবার গভীর রাতে ডিবি গোয়েন্দাদের একটি অত্যন্ত চৌখস টিম সাদা পোশাকে সেই বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। পুরো এলাকা তখন নিস্তব্ধতায় মোড়ানো। কোনো হট্টগোল না করে গোয়েন্দারা অত্যন্ত সুকৌশলে বাসার কলিং বেল চাপেন। ভেতর থেকে দরজা খোলার সাথে সাথে গোয়েন্দারা কোনো ধরনের রুক্ষতা বা বল প্রয়োগ না করে অত্যন্ত স্বাভাবিক আচরণ করেন। তারা পরিবারের সদস্যদের কাছে মেয়ের নাম উল্লেখ করে জানতে চান যে অমুক বাসায় আসছে কিনা। এ সময় গোয়েন্দারা নিজেদের ওই বেসরকারি মোবাইল অপারেটরের কোম্পানির প্রধান কার্যালয় থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। কিন্তু মাঝরাতে অফিসের লোক বাসায় আসায় অস্বাভাবিকভাবেই ঘরের ভেতরে থাকা লোকজনের মনে কিছুটা সন্দেহ এবং প্রচণ্ড কৌতূহল তৈরি হয়। ঠিক তখনই সেই মোক্ষম মুহূর্তটি আসে। পরিস্থিতি সামাল দিতে এবং বিষয়টি নিজে বুঝতে ঘরের ভেতর থেকে এক বয়সবৃদ্ধ ব্যক্তি ধীর পায়ে দরজার সামনে এগিয়ে আসেন। অত্যন্ত গভীর কণ্ঠে প্রশ্ন করেন, এত রাতে অফিসের কী কাজ? আমাকে বলুন কী বিষয়। ঠিক এই মুহূর্তেই গোয়েন্দারা তাদের প্রখর দৃষ্টি দিয়ে ঘরের অল্প আলোতেই লক্ষ্য করেন বৃদ্ধের নাকের ঠিক নিচে থাকা সেই কাঙ্ক্ষিত কালো তিলটি। নিশ্চিত হওয়া সত্ত্বেও শেষ চালটি চালেন ডিবি কর্মকর্তারা। তিনি অত্যন্ত স্বাভাবিক কণ্ঠেই বৃদ্ধকে লক্ষ্য করে বলেন, মুরব্বি, আমরা তো আপনাকে ঠিক চিনতে পারছি না, আপনি কে? আর ঠিক এখানেই দশকের পর দশক ধরে আত্মগোপনে থাকা সুচতুর মোজাফফর তার জীবনের সবচেয়ে বড় এবং শেষ ভুলটি করে বসে। অতিরিক্ত আত্মবিশ্বাস আর অসতর্কতার বশে সে সগর্বে উত্তর দেয়, আমি মোজাফফর, মেয়ের বাবা। এই একটিমাত্র বাক্য মোজাফফরের মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই ডিবির কর্মকর্তাদের মুখে ফুটে ওঠে এক চিলতে বিজয়ের হাসি। আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে বের হয়ে আসে চকচকে হ্যান্ডকাপ।
ট্র্যাপ। চোখের পলকে কিছু বুঝে ওঠার আগেই মোজাফফরের 2 হাত বন্দি হয়ে যায় ডিবির লোহার শিকলে। এখন বন্দি ঘরে মোজাফফরের অপেক্ষায় একটাই, দড়িতে ঝুলে ওপারে যাওয়া। দর্শক, পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।